কাঁপল দেশ। মাত্রা 5.3। উৎপত্তিস্থল সাতক্ষীরায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত। দেশের আর কোথাও ক্ষয়ক্ষতি নেই। জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দেবে কয়েকটি মুসলিম দেশ। ওআইসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে আরও তদন্ত হবে। ঠাকুরগাঁও মির্জা ফখরুল জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে ব্যবস্থা করার আহ্বান জামায়াত আমিরের। নরসিংদীর আলোচিত ধর্ষণ হত্যার মামলায় এখনো পলাতক মূল অভিযুক্ত নূরা। 5 জনকে গ্রেপ্তার। অভিযান চলছে বলছে পুলিশ। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না, কত হাসির খবর বলে যায়। এবং ছুটির দিনে অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রকট ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজন। নতুন বইয়ের খোঁজে স্টলে ক্রেতা পাঠক। গাছ এঁকেছি, পাখি এঁকেছি, মেঘ এঁকেছি। এখানে অনেক ড্রয়িং হচ্ছে, কবিতা বলা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। শহীদ মিনারে এঁকেছি, আমার খুব ভালো লেগেছে। গল্পের বই কিনবো, ছবির বই কিনবো। সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বিকেলের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 1:52 এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের উৎপত্তি স্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায়। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল 4.6। উৎপত্তি স্থল ছিল ভারতের সিকিমে। এছাড়া গত বুধবার রাতেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তি স্থল ছিল মিয়ানমারে। আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরায় বেশ কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, কতগুলো ভবন নিয়ে সামান্য ক্ষতি হয়েছে এবং জনমনে আসলে আতঙ্ক কতটা দেখছেন? আমি আজকে ঠিক 1:52 সাতক্ষীরায় ভূমিকম্পটি অনুভূত হয় এবং সাতক্ষীরার স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে বলছেন স্থানীয়রা। কারণ এত উপকূলীয় জেলা, এখানে কিন্তু এর আগে কখনো এভাবে ভূমিকম্প অনুভূত হয়নি। এবারই প্রথমবারের মতো রিক্টার স্কেলের মাত্রা ছিল বলা হচ্ছে 5.4 মাত্রার। সেটি কিন্তু আমাদের এখানকার যারা আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছেন, জুলফিকার আলী রাসেল, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এবং এবারই কিন্তু প্রথমবারের মতো এটি নয়, এর আগেও সাতক্ষীরার কলারোয়াতে একটি ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল, যে কারণে সাতক্ষীরাতে এবার দ্বিতীয়বারের মতো কিন্তু উৎপত্তি স্থল হিসেবে সাতক্ষীরাতে ভূমিকম্প এলাকা হিসেবে তারা চিহ্নিত করেছেন। এবং এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সাতক্ষীরার যে 7টি ফায়ার স্টেশন রয়েছে, কোথাও কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তারা পাননি। তবে কয়েকটি এলাকা থেকে তারা বেশ কিছু ভবন এবং মসজিদ ভবন কিন্তু ফাটল দেখা দিয়েছে এমন তথ্য তারা পেয়েছেন, এবং সেগুলো তারা আজকে সন্ধ্যার মধ্যে সেগুলো তারা পরিদর্শন করবেন এবং ঝুঁকি থাকলে সে সমস্ত ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু পাইনি। এছাড়া তালা উপজেলার নগরঘাটা এলাকায় একটি মাটির ঘর, যেটি টালির ঘর বলা হয়, সেই টালির ঘর ভেঙে কিন্তু কয়েকজন মানুষ আহত হয়েছেন এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে সেটি খুব গুরুতর আহত তারা হননি, স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সাতক্ষীরা থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা এই তথ্যটুকুই পেয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের আপডেট থাকলে তারা সন্ধ্যার মধ্যে আমাদেরকে জানাবে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ভূমিকম্পের সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছিলেন আহসান রাজীব। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। জেদ্দায় ওআইসি সম্মেলনের সাইডলাইনে ডক্টর খলিলুর রহমানকে এমন আশ্বাস দেন দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেদ্দা সফরের আমন্ত্রণ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ওআইসির বৈঠকে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে।
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় অংশগ্রহণকারী নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তাদের আশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে বাংলাদেশ, গতি আসবে উন্নয়নমূলক কাজে। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ ১৯৬৭ পূর্ব সীমান্ত ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছে। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. এদিকে ওআইসি সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন ড খলিলুর রহমান। এ সময় তারা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানান। সাইডলাইনের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জেদ্দা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। লাইবা জান্নাত, এখন, ঢাকা। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আরও হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। তিনি আরও বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগ্রহ বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হচ্ছে, দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারকে এ নিয়ে মনোযোগী হয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সিলেটে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জামায়াত আমির। বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রাকিবুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল নরসিংদীর মাধবদীর ফসলি জমির পাশে পড়ে আছে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ। স্থানীয়রা জানায় ২ সপ্তাহ আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে ৬ জন এই নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার সহ কয়েকজন বিচারের দায়িত্ব নেন। অভিযোগ ওঠে অপরাধীদের সাথে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রফাদফা করে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করা হয় আর ভুক্তভোগীর পরিবারকে চাপ দেয়া হয় গ্রাম ছাড়ার।
এরই মধ্যে বুধবার বখাটে চক্রটি ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রওনা দিছি আমরা এই যে বিলফার এই মাথার মধ্যে 6 জন লোক, 6 জনের মধ্যে 5 জন গাছের আওলা শ্যামার মধ্যে রাখা রয়েছে, আর মনে করেন নোরা মেয়ের নাম ডাক্তার আছে। 3 জনের মেয়েরা তুললা খুব দিছে, খুব ভালো। যারা রাজনীতির সাথে জড়িত তারা কেউ যেন ছাড় না পায়, কারণ এরকম ধর্ষণ বাংলাদেশে নজিরবিহীন। আমরা তারা দ্রুত বিচারের ব্যবস্থা চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কিশোরীর মা বাদী হয়ে নুরা সহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বলেন, মূল অভিযুক্ত নুরা সহ বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে 2 জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি, আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, একই এলাকার এবায়েদুল্লাহ এবং হুসেনবাজার এলাকার গাফফার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা এবং সারা দেশে নারীর উপর সহিংসতার ঘটনাগুলোয় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মধুর ক্যান্টিন হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ হয়। নরসিংদীর সারা দেশে ধর্ষণ ও নারী হেনস্থার তীব্র নিন্দা জানান ডাকসু নেতারা। ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ধর্ষণ ও হেনস্থার ঘটনাগুলোতে সরকার দলীয় লোকজন সরাসরি জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছুটির দিনে অমর একুশে বইমেলায় পাঠক দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শাহরিয়া জামান পুলক। পুলক, সবে তো মেলার দ্বিতীয় দিন, বিক্রি কি পর্যায়ে রয়েছে, পাঠক দর্শনার্থীদের প্রতিক্রিয়া কি এবং রমজান মাস হওয়ায় আসলে প্রভাব কতটা পড়বে বিক্রির বাজারে, যদি আলাদা করে জিজ্ঞেস করি একটু জানাবেন আমাদেরকে। মিম, আজকে সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণে কিন্তু শিশু প্রহর ছিল এবং আজকে যেহেতু ছুটির দিন ছিল, ছুটির দিনের হিসেবে গতকাল যেহেতু এই মেলার উদ্বোধন হয়েছে, তো গতকাল কিছুটা পাঠকের পদচারণা কম থাকলেও আজকে কিন্তু সকাল থেকেই পাঠক থেকে শুরু করে যারা লেখক এবং কবি যারা রয়েছেন তাদের সবারই কিন্তু এখানে পদচারণা বেশ দেখা যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে স্টলগুলোর কাজ এখনো শেষ হয়নি, সেই কাজগুলো কিন্তু শেষ মুহূর্তে তারা শেষ করে নিচ্ছেন এবং কিছু কিছু স্টলে আজকে দেখেছি যে দুপুরবেলার পর থেকে এই বইগুলো কিছু বই উঠতে শুরু করেছে। এবং জানিয়ে রাখতে চাই যে পাঠকরা যারা রয়েছেন তারা বলছেন যে এবারের তো বইমেলা হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে বইমেলাটি এই যে বইমেলাটি হচ্ছে সেই বইমেলার কারণে কিন্তু যারা আসল পাঠকরা রয়েছেন, যারা এই মেলাটির জন্য আসলে প্রতি বছর অপেক্ষা করে থাকেন, তারা আসলে খুশি। এবং যেহেতু আপনি যেটা বলছিলেন যে রমজান মাসের একটি প্রভাব থাকে, তো যারা প্রকাশকরা রয়েছেন স্টলে যারা আছেন তারা কিন্তু বলছেন যে রমজান মাস হওয়ায় স্বাভাবিকভাবেই একটি প্রভাব পড়বেই এবং বেচা কেনার একটু কিছুটা প্রভাব রয়েছে। তবে ইফতারের পর কিছুটা জাঁকজমক থাকে, কিন্তু যেহেতু আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই নিয়ম শৃঙ্খলা এবং আইনগত জটিলতার কারণে 8:30টার পর এখানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করেছে, তো এই জন্য আর কি কিছুটা বলছেন যে এই জন্য আর কি বেচা কেনা হয়তো বা কিছুটা কম থাকতে পারে। তো এই ছিল মিম আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।
বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক। এর আগে ছুটির দিনের সকালে অমর একুশে বইমেলায় প্রথম শিশু প্রহরে ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজনে মেতে উঠতেন শিশুরা। নতুন বই কেনার আনন্দে স্টলে স্টলে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিজের সন্তানদেরকে এমন মুক্ত পরিবেশে সময় কাটাতে দেখে উচ্ছ্বসিত অভিভাবকরাও। বিস্তারিত জানাবেন আতিক মিসবা লগ্ন। রংতুলিতে ফুটে উঠছে মনের ভাষা। ফুল পাখির সঙ্গে বাঙালির চিরায়ত রূপ ঐতিহ্য সবই ধরা পড়ছে ছোট্ট শিল্পীদের তুলির আঁচড়ে। ক্যানভাসের রঙের ছোঁয়ায় উন্মুক্ত হচ্ছে আগামীর সৃজনশীলতা। ছুটির দিনে শিশু কিশোরদের আনন্দের বন্ধনে বেঁধেছে বইমেলার বিশেষ আয়োজন শিশু প্রহর। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায়। জনপ্রিয় পাপেট শো সিসিমপুর নেই এবারের আসরে, তাই গান, আবৃত্তি আর চিত্রাঙ্কনেই ব্যস্ত সময় পার করছে ছোট্ট সোনামণিরা। গাছ এঁকেছি, পাখি এঁকেছি, মেঘ এঁকেছি। এখানে অনেক ড্রয়িং হচ্ছে, কবিতা বলা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। সবাই গান গাচ্ছে, ছবি আঁকছে, কবিতা বলছে, আমার খুব ভালো লাগছে। শহীদ মিনারে এঁকেছি, আমার খুব ভালো লেগেছে। পছন্দের বই কেনাতেও সমান আগ্রহ। গল্প, ছড়া আর ছবির বইয়ের স্টল জুড়ে ছিল প্রাণচঞ্চল উপস্থিতি। গল্পের বই কিনবো, ছবির বই কিনবো, আমি কবিতার বই কিনবো, ঘুরবো আর পড়বো। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের বই দেখবো, কারণ ওদের ভাষা, ছন্দ মানে অন্যান্য বইয়ের থেকে অনেক আলাদা হয়ে থাকে। সন্তানদের মুক্ত আনন্দে সময় কাটাতে দেখে খুশি অভিভাবকেরাও। এই প্রতিযোগিতার মাধ্যমে ওরা এই ড্রয়িং এর বা এই ধরনের কম্পিটিশনের প্রতি আগ্রহী হবে। মোবাইলে আসক্ত না হয়ে তারা রং তুলির মাধ্যমে তাদের ভাষাটা প্রকাশ করছে। এবারের বইমেলায় শিশুদের জন্য অংশ নিয়েছে 63টি প্রতিষ্ঠানের 160টি ইউনিট। আতিক মিসবা লগ্ন, এখন ঢাকা। রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে উত্তাপ থাকলেও সপ্তাহে ব্যবধানে কমতে শুরু করেছে দাম। দেশের বিভিন্ন বাজারে এরই মধ্যে লেবু, শসা, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম কমেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে কাঁচা বাজারে ক্রেতার ভিড়। চট্টগ্রামের সবজির দাম কমতে শুরু করেছে। রোজার শুরুর দিকে চড়া থাকলেও সপ্তাহ ব্যবধানে কমেছে লেবু, শসা সহ বেশিরভাগ সবজির দাম। চট্টগ্রামের বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। দেশি মুরগি 620 টাকা এবং পোলট্রি মুরগি 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস হাড় সহ 780 এবং হাড় ছাড়া 950 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাইব্রিডের কিনা 70 টাকা, কিন্তু 30-40 টাকা কমে গেছে। গাজর 40 টাকা কেজি, শুধু আপনার কমে নাকি একটু লেবু। রমজানের শুরুতে অনেক দাম বেশি ছিল, সবাই মোটামুটি এখন রিজনেবল প্রাইসের মধ্যে আসতেছে। রাজশাহীর মাস্টারপাড়া, খড়খড়ি ও হড়গ্রাম বাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত। ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ বেড়েছে, তাই কমেছে দর। আজকে সবজির দাম অনেক কম দাদা, প্রত্যেকটা মালের সরবরাহ বেশি তো দামও কম। আগের চাইতে মোটামুটি একটু ভালো, তো কিছু জিনিসের দাম একটু কম বেশি আছে। বরিশালের বাজারে খোলা সয়াবিন তেল, রসুন, চিনিসহ বেশ কিছু পণ্য 5 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। এদিকে সিরাজগঞ্জে পাইকারি বাজারে স্বস্তি ফিরলেও খুচরা বাজারে আগের দামেই সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। মাগুরায় সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনের তুলনায় বাজারে পর্যাপ্ত সবজি ওঠায় দাম কমেছে। ইবনুল কাইয়ুম সনি, এখন। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঈদের কেনাকাটা। বিস্তারিত জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, ক্রেতা সমাগম কেমন দেখছেন? পোশাকের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মিম, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে, এবং বসুন্ধরা সিটিতে ইফতারের ঠিক আগ মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি হলো যে লোকের লোকারণ্য, বিশেষ করে ক্রেতার ভিড়ে ভিড় ঠেলিয়ে যাওয়া যাচ্ছে না, এমন একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা এই বসুন্ধরা সিটির প্রতিটি ফ্লোরে ফ্লোরে গিয়েছি এবং দেখেছি যে এখানে নিচতলাতে নর্মালি মোবাইলের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য রয়েছে, এবং পাশাপাশি উপরতলাতে মিশ্র জাতীয় পণ্য রয়েছে, বিশেষ করে পুরুষের এবং নারীদের উভয় এবং শিশুদেরও পণ্য রয়েছে। এবং পাশাপাশি যদি আমি তৃতীয় তলার কথা বলি, সেখানে বিশেষ করে ছেলেদের জিন, প্যান্ট,
জিন্সের প্যান্ট, গ্যাভার্ডিং প্যান্ট থেকে শুরু করে তাদের কোট, কোটি থেকে শুরু করে পাঞ্জাবি, ব্লেজার, এই জাতীয় পণ্যগুলো এখানে রয়েছিল তৃতীয় তলায়। আর পাশাপাশি চতুর্থ তলা এই পুরোটাই মেয়েদের একটি মানে মেয়েদের জায়গা, এবং এখানে এই জায়গাতে মেয়েদের শপিংয়ের যেসব পণ্য রয়েছে সেসব রয়েছে, জুতা থেকে শুরু করে তাদের সালোয়ার কামিজ, 3 পিস, এবং পাশাপাশি শাড়ি রয়েছে এবং বোরখা রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ঈদের আগেই তারা বাজার করছেন, যাতে পরবর্তীতে রমজানের শুরুর দিকেই তারা বাজার করছেন যাতে পরবর্তীতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন না হন। এবং তারা আরও জানিয়েছেন যে এইবারের পণ্যের কোয়ালিটি অনেক ভালো এবং পাশাপাশি দামটাও অনেক কম। তবে বিক্রেতারা যেটা জানিয়েছেন সেটা হলো যে এইবারে ক্রেতার সমাগম অনেকটা বেশি হলেও বিক্রি অনেকাংশেই আসলে কম। তারা আশা প্রকাশ করছেন যে বিক্রিটা আসলে মধ্য রমজানের পর বাড়ার আশা প্রত্যাশা তারা করছেন। এবং পাশাপাশি আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমরা নিউ মার্কেটে ছিলাম, নিউ মার্কেটের যে বিশেষ করে ক্রেতা সমাগম, সেই ক্রেতা সমাগমের সঙ্গে এই বসুন্ধরা সিটির যে ক্রেতা সমাগম সেটি যদি তুলনা করি তাহলে গত রমজান থেকে, বিশেষ করে গত 2টি রমজান থেকে এই রমজানে ক্রেতা সমাগম অনেকটা বেশি। এর কারণ হলো যে অনেকেই বলছেন যে নির্বাচিত সরকার আসার পরই বিশেষ করে সাধারণ মানুষ এই ঈদের আনন্দটি আসলে আরও বেশি করে উপভোগ করবে। মিম, রাজধানীর বসুন্ধরা সিটি থেকে এই ছিল সর্বশেষ। ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীর কেনাকাটার খবর জানাচ্ছিলেন রাব্বিয়াল রাহিদ। রমজানের নবম দিন আজ প্রতিদিনের মতো রাজধানীতে ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানেরা। রয়েছে যথেষ্ট ভিড়, বেড়েছে বেচাকেনা। রাজধানীর ইফতার বাজার সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, ছুটির দিনে কেমন জমেছে ইফতার বাজার এবং আপনি কোথায় রয়েছেন, কোন ইফতার বাজার থেকে আমাদেরকে বিস্তারিত জানাবেন, একটু জানাবেন। আজকে আমরা এসেছি শ্যামলীতে। শ্যামলী স্কোয়ারের পিছনে যে শ্যামলী আবাসিক এলাকা রয়েছে, সেই আবাসিক এলাকার ইফতারের একটা গুরুত্বপূর্ণ হাব আপনি বলতে পারেন। ঠিক এই জায়গা থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি এবং ইফতার বাজার জমে ওঠার যে কথাটি বলছিলেন, ইফতার বাজার মানুষ আসছেন, ইফতার পণ্য তারা কিনছেন এবং এটি কিন্তু যত সময় গড়াবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে। আমরা শ্যামলীর এই ইফতার বাজারে এসে যেটি দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে ট্র্যাডিশনাল ইফতার সামগ্রী যেগুলো আমরা মূলত সেগুলোই দেখতে পাচ্ছি। জিলাপি দেখতে পাচ্ছি, বুন্দিয়া দেখতে পাচ্ছি, ছোলা বুট দেখতে পাচ্ছি, এছাড়া ডিম চপ রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজু দেখতে পাচ্ছি। তো এই শ্যামলীতে আমরা বর্তমানে যেখানে রয়েছি, শ্যামলী হল মার্কেটের ঠিক পিছনে, এখানে কিন্তু খিলজি রোডের এই ইফতার জায়গাগুলোতে কিন্তু এই জিলাপি এবং এখানকার যে ট্র্যাডিশনাল যে ইফতার পণ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু মানুষজন কিনছেন এবং সেই ভিড়টাই আসলে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যেটি হয়েছে সেটি হচ্ছে, আপনি জানেন যে গত কয়েক বছরে লাইভ বেকারি গড়ে উঠেছে এবং এই লাইভ বেকারি গড়ে ওঠার কারণে যেটি হয়েছে যে ইফতার সামগ্রীতে নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হয়েছে। লাইভ বেকারির যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো কিন্তু এখন ইফতার সামগ্রীর বেশ ভালো জায়গা জুড়ে রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে লাইভ বেকারি তারাও কিন্তু ইফতার সামগ্রী পসরা সাজিয়ে বসেছেন। সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা যে চিকেন রোল, তারপর হচ্ছে পরোটা থেকে শুরু করে তাদের যে ইনস্ট্যান্ট যে পিৎজা তারা বানান সেগুলো কিন্তু এখানে বেশ ভালো সাড়া পাচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা বগুড়া থেকে দই নিয়ে এসেছেন। তাছাড়া এখানে তাদের যে ফালুদা থেকে শুরু করে বিভিন্ন আইটেম যেগুলো তারা লাইভ বানিয়ে দিচ্ছেন, চিকেন সাসলিক থেকে শুরু করে এই আইটেমগুলোও কিন্তু এখানে বেশ ভালো সাড়া পাচ্ছেন এবং তারা বেশ ভালোভাবেই কিন্তু এই পণ্যগুলো তারা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে বেশ ভালো সাড়া পাচ্ছেন। তো শ্যামলীর এই ইফতার বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মিম, শ্যামলী থেকে রাজধানীবাসীর ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন মাহবুব রিপোর্ট। টাঙ্গাইলে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল শহর থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ইফতার বাজারে কেমন আয়োজন দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছে? জি, জমে উঠেছে ইতিমধ্যে ইফতার বাজার। আমি আছি টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার এলাকায়, যেটি
মিষ্টিপট্টি হিসাবে খ্যাত। আমি দেখেছি যে এখানে ছোলা বুট থেকে শুরু করে বুন্দি, জিলাপি, চমচম, এছাড়াও পেঁয়াজও কিন্তু বিক্রি করছেন ব্যবসায়ীরা বলছেন যে গেল বছরের চেয়ে এবছর এই ইফতার সামগ্রী তৈরি করতে যে কাঁচামালের প্রয়োজন হয় সেগুলোর দাম কিছুটা বেড়েছে, যে কারণে তারা বলছেন যে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজু বুন্দি সহ অন্য ইফতারি সামগ্রীর দাম। আর এছাড়াও ব্যবসায়ীরা বলছেন যে আজকের বাজারে বেগুনি প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা, পেঁয়াজু বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দর। আর এছাড়াও অন্যান্য বুন্দি বিক্রি হচ্ছে এখানে 200 থেকে 220 টাকা কেজি দর। আর এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে ইফতার সামগ্রী যে হারে দাম বেড়েছে সেই তুলনায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান বা বাজার মনিটরিং করা হচ্ছে না। তারা বলছেন যে শহরের বাজারের গুলোতে মাঝে মধ্যেও মনিটরিং করা হলো, প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রাম পর্যায়ে যে সমস্ত হাট বাজার রয়েছে সে সমস্ত হাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছে জেলা প্রশাসন ক্রেতারা। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্য পণ্যের দাম যাতে ক্রেতাদের নাগালের মধ্যে থাকে সেজন্য তারা অভিযান চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল মিম আমার কাছে টাঙ্গাইল থেকে ইফতার সামগ্রী নিয়ে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন কাউসার আহমেদ। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিতে সাংবাদিক সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। পঞ্চগড়ে হাটবাজারের প্রসাধনী দোকানগুলোতে বেড়েছে প্রসাধনী সামগ্রীর চাহিদা। আগে বিদেশি পণ্যের চাহিদা থাকলেও গত কয়েক বছরে দেশে এই পণ্য বাজার দখল করেছে। সাশ্রয়ী দামে হাতের নাগালে ভালো প্রসাধনী মেলায় খুশি ক্রেতারা। বিস্তারিত প্রতিবেদনে। পঞ্চগড়ে লেগেছে ঈদের ছোঁয়া, ধীরে ধীরে জমে উঠছে কসমেটিক্সের দোকানগুলো। যদিও এবারের বাজারের চিত্রটা একটু ভিন্ন। চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় নানা ব্র্যান্ডের প্রসাধনী, যার মধ্যে অন্যতম মমতাজ হার্বালের পণ্য। দেশি পণ্য কম দামে এবং মানে ভালো হয় ক্রেতাদের চাহিদা দিন দিন বাড়ছে। আগে আমি বাইরের দেশের পণ্য নিতাম, এখন আমি দেশীয় পণ্যটা ব্যবহার করতেছি। বাংলাদেশি জিনিস যদি নেয় তো একটু কম টাকার মধ্যে পাওয়া যায়, বেশি জিনিস পাওয়া যায়। ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন দেশি পণ্য বিক্রিতে। তারা বলছেন সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিদেশি পণ্য দেশি শিল্পের ক্ষতি করছে। চোরাচালান বন্ধ করা গেলে দেশি প্রসাধনী শিল্পের বাজার আরো বাড়বে। দেশি প্রোডাক্টটা সেল হওয়ার পিছনে দুইটা কারণ হচ্ছে, এক ভালো বড় ব্র্যান্ড যারা তারা এটা নিয়ে কাজ করতেছে আর কম দামে ভালো প্রোডাক্ট দিতেছে। অন্যান্য বারের চেয়ে ঈদে এবারের মমতাজ প্রোডাক্ট অনেক চাহিদা। বর্তমানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ঈদরাগাতে বড় ভরসা দেশে উৎপাদিত প্রসাধনী। আগামী দিনে এই শিল্প আরো সমৃদ্ধ হবে প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুক দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন TV।